বাংলাদেশে যদি আপনি সারা জীবন আওয়ামী লীগ বিএনপি এটা রেখে দেন, তাহলে কখনোই আমাদের পলিটিক্যাল রিফরমেশন আসবে না। জামাত ইসলামকে এখন প্রমোট করার জন্য অনেকে চেষ্টা করছে, আসলে কি জামাতের ভালোর জন্য? মোটেও না। কারণ এটার মাধ্যমে জামাত ইসলামকে সামনে দিয়ে তাদেরকে আবার কিন্তু ভিলেন বানানো হবে। আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত বন্ধু নেই। ভারতের জন্য বিশ্বস্ত বন্ধু আছে, কে? রাশিয়া এবং বাংলাদেশ। কারণ ভারত চাওয়ার আগেই বাংলাদেশ তাকে দিয়ে দিয়েছে। আপনি এখন পর্যন্ত একটা চামচিকাকে বিচার করতে পারেননি, সেখানে শেখ হাসিনার মতো একটা মহিরুহকে আপনি বিচার করবেন। এই ভারতীয় মিডিয়া কেন করছে? কারণ তারা এই সুযোগটা নিচ্ছে। ওইটাকেই সেনাপ্রধান ইঙ্গিত করেছেন। তখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমেরিকা, ইউরোপ বা ভারত, পার্শ্ববর্তী দেশ, সবাই তখন বাংলাদেশকে জঙ্গি লেভেলিংটা দেওয়ার চেষ্টা করবে। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সোজা সাপটায়। আমি নূরে আলম আছি আপনাদের সাথে। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকে আছেন গবেষক ও বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি তো রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং নিরাপত্তা বিষয়ক কাজ করেন। আপনার কাছ থেকে আমরা অনেক বিষয় জানবো। সর্বপ্রথম আমি যেটি জানতে চাই, আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা খারাপ, আমরা দেখছি যে চুরি, ছিনতাই এগুলো অনেকটাই বেড়ে গেছে। আপনার কাছে মনে হয় কেন এখন যে অবস্থাটা ঘটছে এটাই ঘটার কথা? কারণ হচ্ছে আমরা 5ই আগস্টের পরে এই একটা বিপ্লব হওয়ার পরে, এত একটা বিপ্লব রেভলিউশন হওয়ার পরে যে ধরনের কঠোর অবস্থান আমাদের নেওয়ার কথা ছিল, আমরা সেই কঠোর অবস্থান নিতে পারিনি। বৈপ্লবিক সরকারের যে ধরনের স্ট্রাকচার হয়ে থাকে আমরা সেটা করতে পারিনি। আমাদের শুধু স্পিডটা ছিল, কিন্তু সেই স্পিডটাকে আমরা প্রপারলি কাজে লাগাইনি। যেমন আমাদের সরকার গঠনের একদম শুরুর দিকে আমাদের যারা উপদেষ্টারা প্রথমে কয়েকজন খুব ভালো কাজ করছিলেন, বাট কিছু সংখ্যক উপদেষ্টা যারা বুঝে উঠতে পারেননি। এবং আমাদের মধ্যে সবচেয়ে বড় যেটা ঘাটতি ছিল অ্যালাইনমেন্ট। সেনাপ্রধানের বক্তব্যে আপনি যেটা খেয়াল করেছেন যে কাদা ছোড়াছুড়ি, পরস্পরকে দোষ দেওয়া, একজন অন্যকে দায়ী করা, এই ব্লেম গেমের ভিতরে আমরা প্রবেশ করার কারণে আমরা কিন্তু কারেকশনটা আমরা নিজেদের করতে পারিনি। সবচেয়ে বড় কথা কি, পবিত্র কোরআনে কিন্তু একটা কথা আছে যে কোনো জাতি যদি নিজেদেরকে উন্নয়ন করতে চায়, পরিবর্তন করতে চায়, তাহলে প্রতিটা ব্যক্তিকে আগে নিজের পরিবর্তনটা ঘটাতে হবে। আমরা রেসপেক্টিভ জায়গা থেকে প্রত্যেকে তার স্ব অবস্থান থেকে পরিবর্তন ঘটাতে পারিনি। যেমন পুলিশ ডিপার্টমেন্টকে তাদের জায়গায় রিফরমেশন, তাদের পরিবর্তন দরকার ছিল। রিফরমেশন আসলে এটা একটা ভাস্ট একটা টার্ম, বাট আমাদের ইমিডিয়েট কিছু ভূমিকা ছিল যে আমরা কিছু জায়গায় আমাদের কঠোর অবস্থান, যে আগের গভর্নমেন্ট যেরকম স্বৈরাচারী কাজগুলো করেছে, ফ্যাসিস্ট অ্যাক্টিভিটিসগুলো করেছে, যেরকমভাবে পুলিশ সাধারণ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, গুম খুন বিভিন্ন সম্পৃক্ততা ছিল, এই জায়গা থেকে পুলিশকে সহনশীল হওয়া দরকার ছিল। একই সাথে আবার দুষ্কৃতিকারী তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার কথা ছিল। দুটো ভূমিকা। একটা হচ্ছে যে পূর্বে যে অপরাধ করেছে সাধারণ মানুষের উপর, সেই অপরাধ থেকে সরে আসা, এবং পূর্বে যারা বিধ্বংসী কাজ করেছে তাদের উপর কঠোর অবস্থান নেওয়া। সেম ওয়েতে আমাদের বিচার বিভাগ, আমরা কিন্তু কথায় কথায় সেনাবাহিনীকে দোষ দিচ্ছি, কিছু হলে সেনাবাহিনীর উপর চাপিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের বাংলাদেশের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগের বিচারকরা ঠিকমতো কাজ করছে কিনা, বিভিন্ন জেলা জাজরা তারাও কিন্তু এখনও বিভিন্ন মামলা জামিন দিয়ে দিচ্ছেন, খুব সহজে জামিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, জামিন দেওয়ার প্রথা আছে বা সিস্টেম আছে, এটা নাগরিক অধিকার, কিন্তু সব মামলায় সব ক্ষেত্রে জামিন দেওয়া যায় না। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তার কিছু এখতিয়ার আছে, তাকে মেন্টাল অ্যাসেসমেন্ট করতে হবে যে আমি যদি এই মুহূর্তে এই অপরাধীদেরকে জামিন দেই, যে কারেন্ট কনটেক্সটে এই অপরাধীরা তখন আরও বেশি নাশকতা করবে, সেটা তারা করেনি। তারপরে আমাদের বিভিন্ন মিনিস্ট্রির সচিব যারা আছেন তারা কিন্তু তাদের জায়গায় ঠিকমতো কাজ করেননি, কঠোরতা তারা সেখানে অবলম্বন করেননি। তারপরে আমাদের আদার প্যারামিলিটারি ফোর্সগুলো যেমন বিজিবি, র্যাব, তাদের ভূমিকাটাও কিন্তু আমরা ঠিকমতো দেখতে পাইনি। তার আগের সময়ে অতি ধ্বংসাত্মক কাজগুলো করেছে, তারা তখন বিচার বহির্ভূত হত্যাগুলো করেছে, কিন্তু এখন তারা অতি নম্র শিশুর মতো হয়ে গিয়েছে। এটাও তো আমরা চাই না। আপনি হঠাৎ করে একটা শিশু হয়ে যাবেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতির কারণ। আমরা যদি এই শিশু সুলভ আচরণগুলো না করতাম, আপনাকে একটা বিষয় হচ্ছে কি, যে আপনাকে জাস্টিস এস্টাবলিশ করতে গেলে আপনাকে কিছু জায়গায় কঠোর হতে হবে। আপনি কঠোর হবেন মিসক্রিয়েন্টদের বিরুদ্ধে, আর আপনি নরম হবেন যারা দুর্বল। আমরা একটা কথা বলি না, জুলুম, এই যে এই সরকার এই বিপ্লবটা কেন হয়েছে জুলুমের বিরুদ্ধে। জুলুম শব্দটার আসলে ইলাবোরেশনটা কি, মিনিং কি? জুলুমটা হলো যে যেই ব্যক্তি, যেই মানুষটা দুর্বল, যিনি অসহায়, যার উপর আপনি একটা আঘাত করলে সে পাল্টা আঘাত করতে পারবে না, যার উপর আপনি অত্যাচার করলে যে শক্তভাবে একটা কথা প্রতিবাদ করতে পারবে না, ওই ব্যক্তি তারপর যখন অন্যায় করা হবে, এটা হবে জুলুম। সো এই সরকার শুরুর দিকে তারা অ্যাগ্রেসিভ ভূমিকাটা বা কঠোরতা অবলম্বন করতে না পারার কারণে
এখন যে ঘটনাগুলো ঘটছে এটাই হওয়াটা খুব স্বাভাবিক। এখন এখান থেকে উত্তরণের পথকে আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভিডিও আমরা দেখেছি যে যেখানে সাধারণ মানুষ নিজেরাই ছিনতাইকারীদেরকে ধরছে এবং কোথাও কোথাও গণপিটুনি দিচ্ছে। তাহলে এর সমাধানটা আসলে কিভাবে করা সম্ভব? আপনি একজন নিরাপত্তা বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করেন? এখানে সাধারণ জনগণ, আপনি দীর্ঘদিন র্যাবেও চাকরি করেছেন, একটু সাধারণ জনগণ কেন এটা করবে না বলেন? এখন প্রতিটা নাগরিক চায় নিজের অধিকার, নিজের আত্মরক্ষা। এখন যেভাবে বিভিন্ন জায়গায় আপনার এই যে বনশ্রীর মতো একটা জায়গায় হঠাৎ করে তারা হামলা দিয়ে কোপাকুপি করে তাদের থেকে টাকাটা নিয়ে গেল, একটা স্বাধীন দেশে এত বড় একটা বিপ্লবের পর এই রকম ঘটনা তো আমরা এক্সপেক্ট করতে পারি না। এটা কেন করেছে? কারণ আমাদের যারা ফিল্ডে আছে, যত আমাদের রেগুলার ফোর্স, প্যারামিলিটারি ফোর্স, আমাদের আর্মি বলি, পুলিশ বলি, যারাই মাঠে আছে, তারা যদি আজকে সেই ডেটারেন্সটা এস্টাবলিশ করতে পারতো তাহলে এই ঘটনা ঘটতো না। তারা এখানে স্বীকার করতে হবে তারা এখানে কমপ্লিটলি ফেল করেছে, এখানে ব্যর্থ হয়েছে তাদের ডেটারেন্সটা এস্টাবলিশ করতে। আপনাকে সবসময় শুট টু কিল করার অর্ডার দেওয়ার প্রয়োজন হয় না যদি আপনি ডেটারেন্সটা এস্টাবলিশ করতে পারতেন। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে বলতে হলো যে আমরা দেখা মাত্র গুলি, এই কথায় যাওয়াটাই হচ্ছে আমার ব্যর্থতা। এই কথা আপনাকে কেন বলতে হলো? কারণ আপনি ডেটারেন্সটা এস্টাবলিশ করতে পারেন। আগে যদি ভীতি সঞ্চার করতে পারতেন তাহলে এটা করতে হতো না। এখন এটার সমাধানের রাস্তাটা হচ্ছে এই মুহূর্তে আমাদের সাধারণ জনগণ তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, তারা যাতে মব জাস্টিসটা হুটহাট করে না করে। মানে একজন এখন এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়ে গিয়েছে যে কেউ যদি বলে এই ছিনতাইকারী ধর, তাকে ধরে মারধর করা শুরু করলো। এখন আপনি একজন রিপোর্টার, আপনি হয়তো রাত্রে রিপোর্ট শেষ করে রাস্তা দিয়ে রওনা করলেন, কেউ এসে বলল উনি একজন ছিনতাইকারী, তখন কি মানুষ মারধর করা শুরু করবে? না। আমাদের মধ্যে এখন একটা চেক অ্যান্ড ব্যালেন্স সিস্টেম থাকতে হবে যে আমরা কাউকে সন্দেহ হলো, ঠিক আছে ধরো, তাকে ধরার পরে চেক করো, তারপরে যদি প্রমাণিত হয় দেন তাকে, যদি এখানে পাবলিক গণধোলাই দেয় তাও সেখানে তার একটা সদুত্তর থাকবে যে হ্যাঁ সে অন্যায়কারী ছিল, প্রশাসনের কাছে দিলে ছাড়া পেয়ে যায় তাই আমরা গণধোলাই দিয়েছি। তারপরেও আমি সেটাকে সমর্থন করব না। পাবলিকের উচিত সেখানে ওই জায়গায় তাকে ধরে প্রশাসনকে দেওয়া, এটাই আমাদের আইন। কিন্তু আমাদের প্রশাসনের উপর মানুষ ভরসা পাচ্ছে না বলেই কিন্তু পাবলিকরা গণধোলাই দিচ্ছে। তবে সেই গণধোলাইটা যেন যাকে তাকে না হয়, সেটা যেন অরিজিনালি প্রকৃতপক্ষে যারা অপরাধী তাদেরকে যেন করা হয়। এবং এর পাশাপাশি আমাদের প্রশাসনকে এখন কঠোর অবস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। যৌথ বাহিনী তো মাঠে আছে, মাঠে থাকাটাই যথেষ্ট না। মানে আমরা আগে আমার মনে আছে যখন ক্লিন হার্ট অপারেশন হয়, আমরা তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের সময় হয়, আমি তো এই 2টা টার্মে ক্লিন হার্ট অপারেশনের সময় আমার মনে আছে ঢাকা সিটিতে, তখন ঢাকার বাইরে ক্লিন হার্ট অপারেশন শেষ হয়ে গেল, ঢাকা সিটিতে একদম শেষের দিকে ছিল, অনেক দিন পর্যন্ত ছিল, এটা এক্সটেন্ড করা হয়েছিল ওই সময়টা। এবং তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট সময় আমার পরিষ্কার মনে আছে, ওই সময় আমরা যখন আর্মি পিক আপ নিয়ে যেতাম, সামনে হয়তো আমার জিপটা থাকতো, পেছনে 2টা পিক আপ থাকতো, তখন দেখতাম যে রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ হাততালি দিত এবং যারা দুষ্ট প্রকৃতির মানুষ তারা দূরে সরে যেত এবং একটা অন্যরকম একটা ভাব ছিল। আর আজকে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের আর্মি যাচ্ছে, মানুষের মধ্যে ভীতি নেই, কারণ তারা মনে করে যে আমাদেরকে তারা কিছু বলবে না। আমাদের এতটা আমি বলি রক্ষণশীল ভূমিকাটা রাখা ঠিক না। আমরা এত বেশি মানে ভদ্রতা, এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে ভদ্রতা দেখানো মানায় না। মিলিটারি ফোর্স যখন মাঠে নামবে, তার এখন একটা বিষয় হচ্ছে কি যে আমাদের প্রফেসররা যদি এখন আর্মির মতো ভূমিকা পালন করে আর আমাদের জেনারেলরা যদি প্রফেসরের মতো ভূমিকা পালন করে তাহলে হবে না। যার যে ভূমিকা থাকার কথা আপনার কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে, ইউ উইল পুট ইয়োরসেলফ, আপনার পজিশনিংটা হবে এরকম যে আপনি একটু অ্যাগ্রেসিভ হবেন, আপনার মধ্যে একটা ম্যানলি ড্যাশিং টাইপ কিছু থাকবে। এখন আপনি সেটা না করে আপনি যদি এখন ইমাম সাহেবের মতো আপনি দাওয়াত দিয়ে তাবলিগের স্টাইলে কথা বলেন তাহলে তো হবে না। সো আমাদের যার যে অবস্থান থেকে যে ধরনের ভূমিকা রাখার কথা আমাকে তাই করা উচিত। একটু যদি ভিন্ন প্রসঙ্গে আসি, যেহেতু আপনি র্যাবে চাকরি করেছেন একটা দীর্ঘ সময়, সেই প্রসঙ্গে আমরা যদি দেখি যে গত 16 বছরে বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড হয়েছে। ইলিয়াস আলীর মতো বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, যার এখন পর্যন্ত আমরা হদিশ জানি না। এরকম অনেক গুম খুনের ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে সুপারিশ করা হয়েছে যে র্যাব বিলুপ্তির। আপনি এটিকে কিভাবে? না, র্যাব বিলুপ্তি করার তো প্রয়োজন আমি দেখি না। অ্যাকচুয়ালি কি র্যাব কি, মানে র্যাবের নাম, হ্যাঁ আমি সেটাই বলছি যে র্যাব এখানে কি, র্যাবের কি কোনো লাইফ আছে, জীবন আছে, না কোনো শরীর আছে? র্যাব ইজ নাথিং। র্যাবের তো কোনো শরীর নেই। র্যাব হচ্ছে একটা ইনস্টিটিউশন, একটা প্রতিষ্ঠান। আর্মি একটা প্রতিষ্ঠান, পুলিশ একটা প্রতিষ্ঠান। কোনো প্রতিষ্ঠানকে আপনি বিলুপ্ত করা এটা ওয়াইজ ডিসিশন না। প্রতিষ্ঠানটা যে অপকর্মের কারণে বিলুপ্ত করার প্রশ্ন আসছে, আপনি সেই অপকর্ম বন্ধ করে দেন। এই র্যাব যখন 2004-05 সালে যখন এস্টাবলিশড হলো, প্রতিষ্ঠা করা হলো, তখন তো র্যাব এরকম ছিল না।
কর্নেল গুলজারকে আপনারা এখনও সোশ্যাল মিডিয়াতে হিরো বানিয়ে রাখছেন। কর্নেল গুলজারকে যদি আপনি এত বড় হিরো বলতে পারেন, এই হিরো কেন বলেন আজকে? ওয়াই? মানে কর্নেল গুলজারকে কেন এত বেশি বীরত্বপূর্ণ ভূমিকার, মানে তাকে আমরা যে একটা ন্যাশনাল হিরো হিসেবে তকমা দিয়ে থাকি কেন দিই? বিকজ অফ দ্য র্যাব। তো সেই রকম পরিবেশ যদি আমরা দাঁড় করাইতে পারি, আমাদের অনেক কর্নেল গুলজার প্রডিউসড হবে। সো র্যাবের প্রয়োজনীয়তা যে প্রয়োজনীয়তা র্যাব এস্টাবলিশ করা হয়েছিল, সেই প্রয়োজনীয়তাকে ঠিক রেখে আবার একই সাথে যে অপকর্মগুলো হয়েছিল সেগুলোকে বন্ধ করে দিয়ে আমাদের র্যাবটাকে চলমান রাখা উচিত। এবং সেখানে আমাদের যদি র্যাবের একটা অন্যরকম ইয়েটা ছিল কি, মানে উদ্দেশ্যটা ছিল কি, র্যাব কালো এই যে পোশাকটা কেন দেওয়া হয়েছিল? কালো পোশাক মানে র্যাব একটা ডেটারেন্স ক্রিয়েট করবে, একটা ভীতি সঞ্চার করবে। র্যাব যে মানুষকে মেরে ফেলবে এইটা না, এটার উদ্দেশ্য ছিল যে র্যাব একটা জায়গায় যাওয়া মানেই মানুষের মধ্যে একটা ভীতি কাজ করবে যে র্যাব এখানে তাকে ধরে নিয়ে আসবে, মানে তুমি অপরাধ করে সারতে পারবে না, তুমি যে কোনোভাবে হোক র্যাবের কাছে তুমি ধরা পড়বে, বা র্যাব তোমাকে সার্ভেলেন্সের মাধ্যমে টের পেয়ে যাবে। এটা হলো র্যাবের একটা অন্যতম একটা সাফল্যের দিক ছিল। কিন্তু আমরা সেই জিনিসটা না করে কি করেছি, যে র্যাব বলতে মানুষ এখন মনে করে গুম হবে, সেই ইকরামের মতো কারো আপনার গুলি করে মারবে এবং সেই সাউন্ডটা তার শিশুরা শুনবে এবং বাংলাদেশের মানুষ তখন কেঁপে উঠবে। এইটা তো সেই র্যাব না। র্যাবের ভূমিকা হওয়া উচিত হলো যে খুব ফাস্ট রেসপন্স হবে। যেমন পুলিশের ক্ষেত্রে কি হয়, পুলিশের কাছে থানা একটা মানুষ যখন অভিযোগ নিয়ে যায়, পুলিশ সেটাকে একটা জিডি করতে বলে, অভিযোগ নোট করতে বলে, এসপির পারমিশন নেয়, ধীরে সুস্থে কাজ করে এবং একটা প্রক্রিয়া তখন ডিলেইড হয়ে যায়, যে কোনো অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বাট র্যাব হচ্ছে কি কুইক অ্যাকশন, একটা র্যাপিড অ্যাকশন নেবে, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব। কিন্তু মানুষের মধ্যে যে ভীতি সঞ্চার হয়েছে আপনিও বলছিলেন, সেটিও তো যৌক্তিক কারণ আছে। গত 17 বছর হ্যাঁ, সেটা তারা একটা অপকর্মগুলো করেছে। এখন আমার যে এই যে শব্দটা র্যাব, RAB, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, মানে র্যাপিড মানে হচ্ছে খুব ফাস্ট অ্যাকশন নেবেন, খুব দ্রুত, আপনি কোনো অপারেশনে ডিলেড হইতে পারবেন না। এবং এই অ্যাকশনটা ব্যাটালিয়ন মানে কি একটা মিলিটারি টাইপ, ব্যাটালিয়ন কিন্তু আর্মিতে থাকে, ব্যাটালিয়ন শব্দটা আমরা মিলিটারি বা প্যারামিলিটারি ফোর্সে ইউজ করি। সো এটা একটা স্পেশাল ফোর্স, একটা স্পেশাল ব্যাটালিয়ন, যেই ব্যাটালিয়ন আপনার একটা অপরাধের কথা জানার সাথে সাথে তারা রেসপন্স করবে। এখন সেই রেসপন্সটা করবেন আপনি মানুষকে রক্ষা করার জন্য, কাউকে গুম করার জন্য না। তো কাউকে আপনি হুট করে কোনো একজন মানুষ সম্পর্কে কেউ কিছু টাকা পয়সা দিল, সেই টাকার বিনিময়ে আপনি উঠিয়ে নিয়ে আসলেন, কোনো একজন মানুষ সম্পর্কে মিথ্যা অভিযোগ দিল, তাকে আপনি ধরে নিয়ে আসলেন, এটার জন্য তো র্যাব তৈরি হয়নি। আপনি এই জিনিসগুলো বন্ধ করে দেন। এটা বন্ধ করে দিয়ে, যেমন এই যে এখন ছিনতাই হচ্ছে, র্যাবের দায়িত্বটা কি? এখন সার্ভিলেন্স ক্ষমতাটা বাড়ানো, তার মনিটরিং ক্যাপাসিটি বাড়ানো। সারা ঢাকা সিটিতে প্রচুর সিসি ক্যামেরা আছে, এই সিসি ক্যামেরাগুলো তার মনিটরিং টিম সর্বক্ষণ পর্যবেক্ষণ করবে। তারা তাদের সিভিল পোশাকে, সাদা পোশাকটা কেন থাকে? সাদা পোশাক থাকে আপনি বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সাথে মিশে যাবেন, আপনার গোয়েন্দা তৎপরতা বাড়াবেন, কি ঘটছে না ঘটছে সেটা জানার জন্য, এবং সেটা জেনে আপনি রেসপন্স করবেন। কিন্তু এখন আপনি সেটা না করে যদি এই সাদা পোশাকে আপনি ব্যস্ত থাকেন কাকে কখন উঠিয়ে আনা যায়, এটা তো সাদা পোশাকের কাজ না। সাদা পোশাকের কাজ হচ্ছে গোয়েন্দা তৎপরতা করা, নজরদারি বাড়ানো, কোথায় কি ঘটছে এটা নিয়ে আপনি ওয়াকিবল যাতে হতে পারেন। এখন এই জায়গাটায় আমরা না থাকার কারণেই মানুষ র্যাবকে নিয়ে আসলে ভীতির মধ্যে আছে। সেনাপ্রধান বেশ কয়েকটি বিষয়ে বক্তব্য দিয়েছেন এবং তিনি যেটি বলেছেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য এবং কাদা ছোড়াছুরি হচ্ছে, তাতে করে এই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির এটি অন্যতম একটি কারণ। সেই সঙ্গে দেশের এইভাবে চলতে থাকলে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি এক ধরনের আশঙ্কা করেছেন। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আমাদের মাননীয় সেনাপ্রধান বলেছেন যে এইভাবে কাদা ছোড়াছুরি মারামারি চলতে থাকলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। এটা সত্যি কথা। কারণ কি দেখেন, আমি গতকালকেই জাস্ট ইন্ডিয়ান একটা টিভি চ্যানেলে একটা ইন্টারভিউ দিলাম, সেখানে পুরো ইন্টারভিউ জুড়ে কিন্তু আমাকে প্রশ্ন করা হচ্ছিল বারবার একইভাবে যে ডক্টর ইউনূস একজন ডেঞ্জারাস ম্যান, একজন ভয়াবহ ম্যান, এবং বাংলাদেশের এয়ারফোর্স বেজে অ্যাটাক হয়েছে বাংলাদেশে, এই মানে তারা বোঝাতে চাচ্ছে বাংলাদেশ এখন একদম শেষ। এই যে তকমাটা, কেন ভারত এই কথাটা বলার, এই কাজগুলো করার সুযোগ পাচ্ছে? কারণ কি, বাংলাদেশের প্রতি তাদের কোনো সময় গত 15 বছর দেখছেন কখনো ভারতীয় মিডিয়া এরকমভাবে বাংলাদেশ নিয়ে তারা কনসার্ন? এখন কেন? তারা তো 5 আগস্টের পর এক্স্যাক্টলি কেন তারা তাদের মিডিয়াটা এখন বাংলাদেশকে একটা লেভেলিং দিচ্ছে যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হতে যাচ্ছে, বাংলাদেশে সরকার কন্ট্রোল হারাচ্ছে, বাংলাদেশে এখন এয়ারফোর্স বেজে অ্যাটাক হয়েছে, কতগুলো দুষ্কৃতিকারীর সাথে একটা দুর্ঘটনা ঘটছে, সেটাকে আপনি এয়ারফোর্স বেজ অ্যাটাক,
এয়ারফোর্স বেজ অ্যাটাক বলতে কী বোঝায়? যদি একটা মিলিটারি ফোর্সের উপর আরেকটা মিলিটারি ফোর্স অ্যাটাক করে তখন আপনি সেটাকে অ্যাটাক বলতে পারেন। এটা অ্যাকচুয়ালি অ্যাটাক না, এটা একটা মিসক্রিয়েন্টদের সাথে একটা কনফ্লিক্ট সিচুয়েশন। তো একটা ইনসিডেন্ট, একটা স্যাবোটাস, এর বাইরে কিছুই না। তো এখানে এই ভারতীয় মিডিয়া কেন করছে? কারণ তারা এই সুযোগটা নিচ্ছে। ওইটাকেই সেনাপ্রধান ইঙ্গিত করেছেন যে আমরা যদি নিজেরা এগুলো করতে থাকি তাহলে আমাদের বহির্বিশ্বের কাছে আমাদের অবস্থানটা ছোট হয়ে যাবে, আমরা দুর্বল হয়ে যাব। তখন ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, আমেরিকা, ইউরোপ বা ভারত, পার্শ্ববর্তী দেশ, সবাই তখন বাংলাদেশকে জঙ্গি লেভেলিংটা দেওয়ার চেষ্টা করবে। এবং এই এক্সট্রিমিজমের কিন্তু তারা একটা এই যে মানে একটা বাংলাদেশটাকে একটা এক্সট্রিমিজমের আপনার ভূমি বানানোর চেষ্টা করবে। সো এটা যদি হয় আমাদের জন্য অনেক বড় ক্ষতি হবে। আমাদের বুঝতে হবে যে আমেরিকা কী করেছে এতদিন, আপনার R2P যেটা রেসপন্সিবিলিটি টু অ্যাটাক, এই ফর্মুলাটা বা ওয়ার অন টেরর যে ফর্মুলা অ্যাপ্লাই করেছিল, ওই ফর্মুলা বাংলাদেশের জন্য যে ভবিষ্যতে কেউ অ্যাপ্লাই করবে না তার কোনো গ্যারান্টি নেই। কারণ আপনার আফগানিস্তানে কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল, আপনার ইরাকে কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল। এখন আমরা ইসলামিক দলগুলোকে আমরা সামনে টানছি, আসলে কি এই যে যেমন জামাত ইসলামকে এখন প্রমোট করার জন্য অনেকে চেষ্টা করছে, আসলে কি জামাতের ভালোর জন্য? মোটেও না। কারণ এটার মাধ্যমে জামাত ইসলামকে সামনে দিয়ে তাদেরকে আবার কিন্তু ভিলেন বানানো হবে। এখন জামাত ইসলামের সেটা বুঝতে হবে যে তারা যেন কারো দ্বারা প্রভাবিত না হয়ে ভুল স্টেপে পাড়া না দেয়। এখন জামাতের অনেক লোককে খেপানো হবে, জামাতের লোকের খেপা ঠিক হবে না। এখন অনেক জায়গায় উল্টাপাল্টা ফ্ল্যাগ নিয়ে আপনি যদি হাজির হয়ে যান, যেখানে ওই যেমন আপনার 32 নম্বরে সেখানে আপনার সেই বিল্ডিংটা ভাঙার পরে সেখানে কিন্তু কিছু লোকজন কালো পতাকার উপর সাদা দাগে কালেমা লেখা, আবার সাদা পতাকায় কালো দাগে কালেমা লেখা। অ্যাকচুয়ালি কি এটা ইসলামের কোনো কিছু? মোটেও তা না। বাট এই কাজগুলো কারা করবে? এমন একটা গ্রুপ করবে যারা চায় এইটাকে লেভেলিং করে, এটাকে সামনে ব্র্যান্ডিং করে বাংলাদেশকে বুঝাতে পারে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র। সো আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের ঐক্য প্রয়োজন। সেনাপ্রধান যেটা মিন করেছেন, আমি মনে করি ওনার কথাগুলো অনেকটা অসহায়ত্বের সাথে বলছেন। তবে একই সাথে আমি সেনাপ্রধানকে বলবো যে আমাদের সেনাপ্রধান কখনো অসহায়ত্বের ভাষা তার মুখে কখনো মানাবে না, তাকে স্ট্রং ভূমিকা রাখতে হবে। আমাদের সেনাপ্রধান তিনি অত্যন্ত ভালো মানুষ এবং তার উদ্দেশ্য অত্যন্ত ভালো, কিন্তু আপনার ভালো উদ্দেশ্য ভালো মানুষ হলেই যথেষ্ট না, আপনাকে কিছু কিছু ক্ষেত্রে কঠোর ভূমিকা রাখতে হবে। আমাদের মাননীয় সেনাপ্রধানের আমি মনে করি উচিত এই মুহূর্তে কিছু জায়গায় তার কঠোর ভূমিকা রাখা, কারণ তিনি যদি তা না রাখেন তাহলে বাংলাদেশ কখনোই ঠিক হবে না। কারণ আমাদের দেশে কাদেরকে তিনি ঐক্যবদ্ধ হতে বলছেন? বাংলাদেশে কখনোই বাংলাদেশের রাজনীতিবিদরা নিজেদের থেকে ঐক্যবদ্ধ হবে না। বাংলাদেশে কখনোই সরকারি কর্মকর্তারা বলেন, বাংলাদেশের সুশীল সমাজ কখনোই নিজেদেরকে ঐক্যবদ্ধ করবেন না। এই জায়গায় সেনাপ্রধানকে লিড নিয়ে সবাইকে জোর করে হোক তাদেরকে বসানো, যে আপনারা বসেন, আপনারা একমতে কাজ করেন। এবং এই জায়গায় তাকে যদি লিডিং ভূমিকা তিনি না রাখেন তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না। সেক্ষেত্রে আমি মনে করি তার একটু কঠোর ভূমিকা রাখা উচিত। হ্যাঁ, আমি তার প্রতি আমি সন্দেহ পোষণ করছি না যে তার উদ্দেশ্য তার খারাপ, অবশ্যই তার উদ্দেশ্য ভালো, যেহেতু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। সো আমি মনে করি তিনি অত্যন্ত সৎ এবং একজন নির্ভরযোগ্য মানুষ। বাট এই নির্ভরতা এবং এই সততার পাশাপাশি তাকে কঠোর হওয়াটা অত্যন্ত জরুরি। একটু বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আসি। এই 2009 সালে ইতিহাসের অন্যতম নির্মম হত্যাকাণ্ড ঘটে। পিলখানায় আমাদের 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। এরপরে আমরা দেখেছি যে বিগত পতিত আওয়ামী লীগ সরকারের সময় সেই দুটি কমিটি করা হয়। সেই অভিযোগ আছে যে সেই তদন্ত কমিটি যে প্রতিবেদন দিয়েছে সেগুলো নামকরা অস্থায়ী প্রতিবেদন ছিল। সব মিলিয়ে এখন আবার কমিশন গঠন করা হয়েছে। আপনারা কি মনে করছেন? আপনারা তো অনেক সহকর্মী, কোর্সমেট সেখানে ছিলেন। অ্যাকচুয়ালি পিলখানা হত্যাকাণ্ডটা এমন একটা বিষয়, এটাকে নিয়ে মানে আনকম্প্রোমাইজিং আমরা যারা আছি। কারণ এই সময়টা বাংলাদেশের ইতিহাসে কোনো স্বাধীনতা যুদ্ধে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এত সংখ্যক আর্মি অফিসার মারা যায়নি। আপনি হিসাব করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেও এত সংখ্যক আর্মি অফিসার কোনো কান্ট্রিতে মারা যায়নি। সেখানে বাংলাদেশে আমরা 57টা সামরিক অফিসার এবং তাদের মধ্যে বিরাট একটা অংশ ছিল মেধাবী। এবং খুবই চাঞ্চল্যকর একটা বিষয় হচ্ছে যে এতগুলো মেধাবী অফিসারকে একসাথে আপনার বিডিআরে যে পোস্টিং করেছিল সামরিক সচিব, যিনি তৎকালীন সময়ে যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন, তাকে এখানে সন্দেহের আওতায় আনা উচিত। তিনি কার নির্দেশে, মঈন আহমেদ না শেখ হাসিনা, কার নির্দেশে এতগুলো সামরিক অফিসারকে একসাথে এত মেধাবী লটকে বিডিআরে পোস্টিং দেওয়া হয়েছিল? সো এই সামরিক অফিসারদের যে নির্মমভাবে হত্যা করা হলো, এটার সাথে আমাদের ওই সময়ের অনেকগুলো ব্যক্তি সম্পৃক্ত। এখানে শুধু শেখ হাসিনাকে একা আমি এখানে তার উপর দোষ চাপিয়ে দিয়ে আমি বাকিদেরকে মুক্তি দিতে চাই না। এখানে আমাদের সামরিক বাহিনীর কিছু লোক জড়িত ছিল, যেমন মঈন আহমেদ তিনি। এবং
আজকেও ফেসবুকে দেখলাম যে ব্রিগেডিয়ার শামস, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল শামস, তার নামটা আসছে, তাকে গাদ্দার বলা হচ্ছে। আমি সত্য মিথ্যা জানি না, বাট তার সম্পর্কে আমি আমাদের কর্নেল তৌহিদ তার একটা ফেসবুক পোস্ট দেখে আমি অনেকটাই এটা লোমহর্ষক মনে হলো আমার কাছে। আমি কর্নেল শামস, তার সাথে আমি রাঙামাটির বড়কল না হরিণা জোনে ওনার সাথে আমি কিছুদিন একই ক্যাম্পে ছিলাম। সো আমি তাকে একজন ভদ্র লোক হিসেবে চিনি। কিন্তু এই মানুষটা গত 2008-এর ইলেকশনে ওনার জোনের অধীনে আমি ইলেকশন ডিউটি করেছিলাম। সো সে এরপরে কিছুদিন পরে পিলখানা যখন ঘটনা ঘটলো তখন উনি 44 ব্যাটালিয়নের সিও, সেই ব্যাটালিয়নটা ছিল ঢাকায়। এবং এটা একটা অদ্ভুত বিষয় যে ওনার ব্যাটালিয়ন ছিল হরিণায়, হরিণা থেকে সেই ব্যাটালিয়ন কীভাবে এত শর্ট সময়ের মধ্যে ঢাকায় আসলো আই এম নট শিওর। যদি সেটা হয়ে থাকে এটাও সন্দেহজনক যে 44 ব্যাটালিয়ন কী করে হরিণা থেকে এত দ্রুত ঢাকায় আনা হলো। এবং ঢাকায় আনা হলো যে ব্যাটালিয়নকে, সেই ব্যাটালিয়ন তো ঢাকা তখন অনেক কিছু জানে না। তো সেই সিও হুট করে বা যদি ওই 44 ব্যাটালিয়ন যদি আগে থেকে এখানে থাকে, তার মানে ওই ব্যাটালিয়ন এখানে আসেনি। কারণ বিডিআরের নিয়মটা হচ্ছে কি, ব্যাটালিয়ন কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে। সো এখানে আমার একটু সন্দেহ আছে, হয় উনি ওখান থেকে নিজে পোস্টেড হয়ে 44 ব্যাটালিয়ন এসেছেন, অথবা 44 ব্যাটালিয়ন পুরো ব্যাটালিয়নটাকে উনি মুভ করে এখানে নিয়ে এসেছেন। যেটাই হোক, তো উনি এই জায়গাটায়, ওনার জন্য এটা ছিল নতুন। এত নতুন জায়গায় এসে পুরনো যারা সেই মানুষগুলো এখানে নিহত হলো বা হত্যা করা হলো, বাট উনি বেঁচে গেলেন এবং অক্ষত। এটা কিভাবে সম্ভব? এবং তিনি সেখান থেকে বের হওয়ার পর একটা বক্তব্য দিলেন যে শেখ হাসিনাকে তিনি খুব ধন্যবাদ দিলেন, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, তার উছিলায় আমরা বেঁচেছি, তিনি একজন মহান নেত্রী, ব্লা ব্লা অনেক কথা উনি বলেছেন। পরিষ্কার আমার মনে আছে, আমি ওনার সেই ভিডিও স্টেটমেন্টটা আমি দেখেছিলাম। সো তার কথা শুনতে পাচ্ছি যে তিনি নাকি সব কিছু জানতেন, যে এই পরিকল্পনা হবে এবং কখন হবে, কারা করবে, সব জানতেন। তো এটা তো সবচেয়ে বড় গাদ্দারি বাংলাদেশ সেনাবাহিনী। আমি তো বলবো শেখ হাসিনার চেয়েও বড় গাদ্দারি। সে তো নিজের রক্তের সাথে, ভাইয়ের সাথে গাদ্দারি করলো যদি সেটা করে থাকে। সো এই ব্যক্তিগুলোকে এখানে অবশ্যই তদন্তের মধ্যে আনতে হবে। তারপরে আমাদের ব্রিগেডিয়ার হাসান নাসির, তিনি যে তদন্ত প্রক্রিয়ার সাথে ছিলেন, তার মতো মানুষের বক্তব্য আমাদের নেওয়া উচিত, সেটা শোনা উচিত। এবং আমাদের এখন যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে, সেই তদন্ত কমিশনকে কমপ্লিট ফ্রিডম দেওয়া উচিত। তদন্ত কমিশনের অন্যতম একজন ব্যক্তি আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাইদ, তো ওনাকে আমি খুব বিশ্বাস করি। আমি মনে করি ওনার মতো মানুষ যদি এখানে ফ্রিডম পান, অবশ্যই এখানে ভালো কিছু বের করবেন। তবে আমি এটা আশা করব যে আমাদের সেনাপ্রধান বা আমাদের চিফ অ্যাডভাইজার কোনো জায়গা থেকে যেন এখানে ইন্টারফারেন্স না করা হয়, এবং আগেই যেন আপনার লিডিং কোনো অ্যাডভাইস না দেওয়া হয়। যেমন আপনি একটা ইন্টারভিউ নিতে গেলে একটা কথা আছে না যে আপনি লিডিং কোয়েশ্চেন করতে পারবেন না, ঠিক তেমনি আমি মনে করি কোন একটা তদন্ত প্রক্রিয়ার ক্ষেত্রে আপনার রাষ্ট্রীয় প্রধান বা রাষ্ট্রের যারা বড় দায়িত্বে আছেন তাদেরকে যেন তা কোনো দিকে লিড না করেন, যে তোমরা তদন্ত প্রক্রিয়াটা এই দিকে করো, এখানে অন্য কাউকে দোষারোপ করা যাবে না, এটা করা যাবে না, ওটা করো, নো, দে ক্যানট সে এনিথিং। এবং আমি এই একটা জায়গায় সেনাপ্রধানের এই মন্তব্যটা উনি কেন করেছেন আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া উচিত এবং তারা যা ফাইন্ডিংস পায় সেটা অনুযায়ী আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। কারণ এই জায়গাটা জিরো টলারেন্স। আমাদের যে পরিবারগুলো ভিকটিম হয়েছে তারা জানে অবর্ণনীয় কষ্টটা কী। যে সন্তানের সামনে তার মায়ের সাথে এই পিলখানা ভিতরে বিডিআরের সিপাহীরা অন্যায় আচরণ করেছে, সে জানে তার ব্যথাটা কী। যে সন্তান বাবা হারিয়েছে সে জানে তার ব্যথা কী। যেই লেডি তার হাজব্যান্ডকে হারিয়েছে সে জানে তার ব্যথাটা কী। সো এটা আমরা দূর থেকে অতটা উপলব্ধি করতে পারবো না। সো এই জায়গাটায় আমি মনে করি, হ্যাঁ, আবার এটাও সত্য কথা, এই পিলখানা ঘটনায় একদল বেনিফিশিয়ারি হয়েছে, আবার একদল ক্ষতিগ্রস্ত হয়েছে যারা বেঁচে আছে তাদের মধ্যে। কারা? যেমন তদন্ত প্রক্রিয়ায় অনেকে অনেক তথ্য পেয়েছিল, তথ্য পাওয়ার পরেও তারা সেই তথ্যগুলো গোপন করেছে, যে কারণে তাদেরকে রেওয়ার্ড দেওয়া হয়েছিল, তারা রেওয়ার্ড পোস্টিং পেয়েছিল। এই যে ব্রিগেডিয়ার শামসের মতো অনেকে প্রমোশন পেয়ে ব্রিগেডিয়ার হয়েছে। আবার অনেক অফিসার এই কর্নেল হাসিনের মতো বা ওই আরও আমাদের লেফটেন্যান্ট কর্নেল শামসের মতো যারা এই পিলখানা নিয়ে কথা বলার কারণে চাকরি হারিয়েছেন। আমাদের অনেকগুলো অফিসার চাকরি হারিয়েছেন এই পিলখানা ঘটনায়। তারপরে তাপস হত্যা কেসে যে 5-6টা অফিসারকে ফাঁসানো হয়েছে, এটার সূত্রপাত কিন্তু পিলখানা ঘটনা। সো এই যে অফিসারগুলো তারা শুধু প্রতিবাদ করেছিল, সে কারণে তারা চাকরি হারিয়েছে। সো এরা হলো ক্ষতিগ্রস্ত। আবার কিছু অফিসার যারা পিলখানা ঘটনায় শেখ হাসিনা বড় ধরনের লোভ দেখিয়ে যাদেরকে আপনার বেনিফিশিয়ারি করেছে, ওই প্রতিটা ব্যক্তিকে এই তদন্ত প্রক্রিয়ায় তাদের ইনভেস্টিগেশন করা উচিত, ইফ রিকোয়ার্ড তাদেরকে টর্চার করা উচিত। আর একই সাথে বিজিবির মধ্যে যারা যেসব সৈনিকরা, সিপাহীরা এই যে জেল খেটেছে, যারা আপনার অ্যারেস্ট ছিল, এতদিন জেলে ছিল, তাদের মধ্যে সবাই যে ইনোসেন্ট তা না। তাদের মধ্যে একটা গ্রুপ জেনুইন অপরাধী, কিছু সংখ্যক থাকতে পারে অপরাধী না। কারা? যেমন আমি এই বিষয়টা আমি একদম কনফিডেন্টলি জানি যে
কিছু কিছু বিডিআর সিপাহী ছিল যাদেরকে সন্দেহ করা হয়েছিল এরা সত্য কথা বলে দিতে পারে, সো তাদেরকে কিন্তু ওই তৎকালীন সেই জিয়াউল আহসান এবং তার সাথে আরও কিছু অফিসার আছে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে এবং শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল তাদেরকে হত্যা করার জন্য। যে ব্যক্তিগুলো কোর্টে শেখ হাসিনা জিয়াউল আহসানকে বলেছিল যে এই লোকগুলো কোর্টে যে উকিলের জেরায় উল্টাপাল্টা সাক্ষী দিয়ে বসতে পারে, সো ফিনিশ দেম, এটা সত্যি ঘটনা। সো এটা কিন্তু এই টাইপ ঘটনাও সেখানে আছে। সো এরকম অনেক নিরীহ অসহায় সিপাহীকে কিন্তু হত্যাও করা হয়েছে, তাদেরকে আবার সেখানে জেলও দেওয়া হয়েছে, যারা কখনো ওই জেল থেকে বের হয়ে আসতে পারেনি, পাবলিকের সাথে কথা বলতে পারেনি। আমি সেই সিপাহীদের জন্য দুঃখ প্রকাশ করি। একই সাথে যে সিপাহীরা হত্যার সাথে সরাসরি জড়িত তাদের ক্ষেত্রে নির্মমতা দেখাতে হবে, নো কম্প্রোমাইজ। একটা বিষয় যদি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, 5 আগস্টের পর থেকে আমরা যদি দেখি ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর এবং হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের বিভিন্ন নেতারা নানা ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন এবং ভারতীয় গণমাধ্যমও নানাভাবে গুজব ছড়াচ্ছে। এক অর্থে বলবো যে গুজব ছড়াচ্ছে, যে হচ্ছে একটি ঘটনা সেটিকে তারা অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে এবং নানাভাবে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার এক ধরনের চেষ্টা চলছে। এই অবস্থায় বাংলাদেশের কূটনীতি আসলে কেমন হওয়া উচিত এবং বাংলাদেশের কি ভূমিকা থাকা উচিত? আমাদের এই মুহূর্তে যিনি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আছেন উনি যথেষ্ট ম্যাচিউরড এবং আমি মনে করি যথেষ্ট প্রফেশনাল। যেমন উনি খুব সুন্দর একটা বক্তব্য সেদিন দিয়েছেন যে এখন থেকে ভারতকে ডিসাইড করতে হবে তারা আমাদের সাথে কেমন বন্ধুত্ব চান। দ্যাট শুড বি দ্য ডিপ্লোম্যাটিক ভয়েস। আপনি ডিপ্লোম্যাটিক টোন কখনো একটা কান্ট্রির প্রতি আপনি ডাইরেক্টলি, মানে ইন ডিপ্লোমেসি দ্যার ইজ এ ওয়ার্ড দ্যাট আপনি কখনো ডাইরেক্টলি না বলতে পারবেন না, আবার আপনি কখনো হ্যাঁও বলতে পারবেন না। এটা হচ্ছে ডিপ্লোমেসির একটা নর্মস। আপনাকে খুব কি বলা যায় যে খুব কেয়ারফুলি আপনাকে বলতে হবে হ্যাঁ ইয়েস উই আর কনসার্ন, বা ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল, আপনারা এই বিষয়টা আরও কনসার্ন হন, এই বিষয়টা আপনারা নজরে আনেন। কথাগুলো আপনাকে এমনভাবে বলতে হবে যে আপনি আপনার কথার দ্বারা একবারে দরজা বন্ধ করেও দিলেন না, আবার একবারে দরজা খুলেও রাখলেন না। আপনি এমন একভাবে উইন্ডোজটা একটা স্পেস রাখলেন যাতে চাইলে আপনি তার কাছে রিচ করতে পারেন, সেও আপনার কাছে রিচ করতে পারে। দ্যাট ইজ দ্য সিস্টেম অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। এবং ডিপ্লোমেসি বা ফরেন পলিসির ক্ষেত্রে আমাদের এই নর্মসগুলো মেনে চলতে হবে। বাট দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশের যারা যে বিভিন্ন পররাষ্ট্র বিষয়ে দায়িত্বে দেওয়া হয়, যারা অ্যাম্বাসেডর হন, এরা এই ডিপ্লোম্যাটিক নর্মসগুলো বুঝেন না, যে কারণে বাংলাদেশ কখনোই আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা আগাইতে পারি না। তো এই মুহূর্তে আমি মনে করি বাংলাদেশের উচিত ভারতকে একদম ক্লিয়ার পরিষ্কার ভাষায় বলে দেওয়া যে আমরা তোমাদের সাথে সম্পর্ক স্থাপন করতে চাই, কিন্তু তোমরা পূর্বে যে ওয়েতে আমাদের সাথে সম্পর্ক করেছো, আমাদের সাথে সম্পর্কের নামে আমাদের বাংলাদেশের প্রতি যে অন্যায় করেছো সেটা তোমরা কন্টিনিউ করতে গেলে আমাদের জন্য তোমাদের সাথে সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে যাবে। এক্স্যাক্টলি এই ভাষাটা ইউজ করতে হবে। বলা যাবে না যে তোমরা এটা করলে আমরা সম্পর্ক রাখবো না, না শব্দটা কোথায় ইউজ করা যায় না ডিপ্লোমেসিতে। বলতে হবে যে তোমরা যেটা করো আমাদের জন্য তোমাদের সাথে সম্পর্ক রক্ষা করা কঠিন হয়ে যাবে, বা তোমরা যদি সহযোগিতা করো সেক্ষেত্রে আমরা তোমাদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়াতে পারবো। কিন্তু ভারতের এত মানে এরকম অবস্থানের কারণটা আমরা সবাই জানি। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক, কারণ একটা বিষয় কি ভারত অথবা ভারতীয় গণমাধ্যম, আপনি সেখানে মাঝে মধ্যে ইন্টারভিউ দেন, আমি দেখেছি ভারতীয়, এবং যে টেলিভিশনটি আমি আসলে নাম নিচ্ছি না, যে টেলিভিশনটি সবচেয়ে বেশি অপপ্রচার ছড়ায়, সেখানেও আপনি নানা সময় আমি দেখেছি যে আপনি সেখানে সাক্ষাৎকার দিয়েছেন, আপনি ডিফেন্ড করার চেষ্টা করেছেন। কেন এটি করছে আপনার কি মনে হয়? আচ্ছা, তারা একটা বিষয় কি দেখেন, আপনি সিম্পল চিন্তা করেন, ভারতের ইতিহাসে আমরা কিন্তু ভারতকে ক্লোজ অ্যালাই, যেটা আন্তর্জাতিক সম্পর্কে যে শব্দটা ইউজ করা হয়, মিত্র, বিশ্বস্ত বন্ধু। যেমন ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে রাশিয়া, আবার আমেরিকার জন্য সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে ইসরায়েল, বা ইসরায়েলের জন্য সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে আমেরিকা, যাকে অন্ধের মতো বিশ্বাস করা যায়। বাংলাদেশের ইতিহাসে আমরা এখনও পারিনি একটা ক্লোজ অ্যালাই তৈরি করতে। আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো বিশ্বস্ত বন্ধু নেই। ভারতের জন্য বিশ্বস্ত বন্ধু আছে কে? রাশিয়া এবং বাংলাদেশ। কারণ ভারত চাওয়ার আগেই বাংলাদেশ তাকে দিয়ে দিয়েছে। স্বয়ং শেখ হাসিনা তার একটি স্টেটমেন্টে বলেছিলেন যে ভারতকে আমি যে পর্যন্ত যা দিয়েছি সে কোনো দিন তাকে দিতে পারবে না। এই কথাটা মানে কি? ভারত কখনো বাংলাদেশের কাছে কিছু চাইতে হয়নি। আপনাকে ডিপ্লোম্যাটিক রিলেশন বা ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে আপনাকে একটা প্ল্যাটফর্ম রাখতে হবে, নেগোশিয়েটিং টেবিল রাখতে হবে। কীরকম? যে তুমি এটা দিলে আমি তোমাকে এটা দেবো। কারণ এরকম একটা সিচুয়েশন হলে দুই পক্ষ তখন কিন্তু নেগোশিয়েটিং করবে। কিন্তু আপনি সেটা করছেন, আপনি করছেন কি সব কিছু আগে দিয়ে দিচ্ছেন। আপনি নিজেই বলছেন তুমি আমার দেশে ট্রানজিট নাও, সে আপনার কাছে চাওয়ার আগেই বলছেন তুমি আমার দেশে ট্রানজিট নাও, তুমি আমার দেশে মোংলা পোর্ট নাও, তুমি আমার দেশে এটা নাও ওটা নাও। কারণ কি আমি চাই ক্ষমতা টিকে থাকার জন্য তাকে আগবারে এটা দিতে।
সো আমি তো কখনো এটা করিনি, তুমি আগে এটা দাও তারপরে আমি তোমাকে এটা দেবো, এটা আমরা কখনো করিনি। সো সেই ভারত এইরকম একটা মিত্র, এই বাংলাদেশ নামক মিত্র যে পেয়েছো, সেই মিত্র পাওয়ার মেরুদণ্ড কী ছিল? শেখ হাসিনা, আওয়ামী লীগ। তো এই যে শেখ হাসিনা নামক মিত্র হওয়ার যে মেরুদণ্ড, বাংলাদেশের মতো কান্ট্রিকে মিত্র বানানোর বা পাপেট কান্ট্রি বানানোর যে একটা মেরুদণ্ড ছিল, সেই মেরুদণ্ডটা তারা হারিয়ে ফেলছে। এখন তাকে তারা পুনর্বহাল করার জন্য ভারত এরকম অ্যাগ্রেসিভ রোল নিবে, এটাই স্বাভাবিক। তবে আমি তাদের ভারতের বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে আমি আমার কয়েকটা বক্তব্য এটা বলেছি যে তোমরা এটা করে তোমরা ভারতকে আরও পিছিয়ে নিচ্ছ। কারণ কি, তোমাদের ভারতের জনগণ কিন্তু এটা চায় না। তোমরা ভারতের তোমাদের গোয়েন্দা সংস্থা হয়তোবা ভুল স্টেপে পা দিচ্ছে, অথবা তোমাদের বিজেপি সরকার। ভারতের বিজেপিও কিন্তু বাংলাদেশের মতো, বাংলাদেশের মতো আওয়ামী লীগ একটা সরকার, বিজেপি ভারতে ওইরকম একটি সরকার, তাদের কংগ্রেসও আছে এখানে। সো বিজেপি যে অ্যাগ্রেসিভ রোলটা পালন করছে, এটা আমি মনে করি না যে ভারতের এটা পুরো কান্ট্রি এটার জন্য দায়ী। সো আমি ভারতকে এই জন্য পুরোপুরি বয়কট করবো না। আমার কথা হচ্ছে ভারতের সাথে সম্পর্ক এখনও জোরদার করার সুযোগ আছে। ভারতের জনগণের বোঝা উচিত, তাদেরকে বিজেপিকে থামানো উচিত এবং তাদের এই মিডিয়াকে থামানো উচিত যে এগুলো করে বাংলাদেশের সাথে সম্পর্ক তাদের স্ট্রেন্ড হবে, আরও খারাপ হবে, দূরত্ব বাড়বে। সো তারা এই মিডিয়া যেগুলো করছে, এটা আমাদেরও বাংলাদেশ থেকে কথা বলতে হবে। তবে এখানে আরেকটা ফ্যাক্টর আছে, বাংলাদেশের ভিতরে প্রচুর আওয়ামী লীগের এখনও কিছু দুষ্কৃতিকারীরা আছে, যারা কিন্তু ভারতকে ভিডিও প্রতিনিয়ত পাঠাচ্ছে। এবং ভিডিওটা দেখবেন এমন একটা অংশ কেটে পাঠাবে, যার আগের অংশ সামনের অংশ ফেলে দিয়ে ছোট্ট একটা অংশ পাঠাবে, যেই ভিডিওটা দেখে ভারত আরও বেশি জ্বলে উঠবে। যেমন এয়ারফোর্স বেজে যে ঘটনা ঘটলো, সেই এয়ারফোর্স বেজে কিন্তু ওই যে অস্ত্রটা ধরে টান দিয়েছে, এই ভিডিওটা পাঠিয়েছে ভারতের মিডিয়ার কাছে, কিন্তু এর পূর্বের ঘটনাটা পটভূমি কিন্তু পাঠায়নি। এবং ওই অস্ত্র যে নিতে পারেনি বা এয়ারফোর্স বেজে যে সাকসেসফুলি কেউ অ্যাটাক করতে পারেনি, এটা কিন্তু তারা বলেনি। তারা কি করেছে, এই যে দেখেন এয়ারফোর্স বেজে অ্যাটাক হয়েছে, তো এই শব্দটা তারা ক্যাচ করেছে। আবার এখানে বাংলাদেশে যেমন এই বনশ্রীতে যে ছিনতাই ঘটনা ঘটলো, আপনি চিন্তা করেন একটা ছিনতাই ঘটতেছে, সেটা কেউ ভিডিওতে ধারণ করছে, কীভাবে সম্ভব? যতগুলো ঘটনা ঘটে প্রতিটা ঘটনা কিন্তু ভিডিওতে ধারণ হয়। তার মানে কি, এই বিষয়গুলো পরিকল্পিত। এবং বাংলাদেশে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে, ইমিডিয়েটলি এই সরকারের উচিত তাদেরকে অ্যারেস্ট করা। জাতিসংঘের যে তদন্ত প্রতিবেদন দিয়েছে সম্প্রতি, আপনি দেখেছেন যে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে যে 1500-র মতো মানুষ হত্যা করা হয়েছে, শিশু হত্যা করা হয়েছে, তার সরাসরি নির্দেশদাতা ছিল পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অবস্থায় তাকে দেশে ফিরিয়ে আনা বাংলাদেশের জন্য দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের মুখোমুখি করাটা বাংলাদেশ সরকারের জন্য এখন কতটা চ্যালেঞ্জ? এটা বিচারের মুখোমুখি করা, এটা বাংলাদেশের জাতীয় আইন, বাংলাদেশে আমাদের ইন্টারনাল ল এবং ইন্টারন্যাশনাল ল দুইটাতেই এটা আপনার কভার করে। আন্তর্জাতিক যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, আইসিসির ধারা অনুযায়ী তাকে এইভাবে এটা বিচার করা উচিত, এবং বাংলাদেশে আইনের ধারা অনুযায়ী এইভাবে বিচার করা উচিত। কিন্তু শেখ হাসিনা জীবনে বাংলাদেশে আসবে না, কারণ ভারতও তাকে আসতে দিবে না, সেও আসবে না। সো আপনি এখানে এই বিচারটা করতে হলে তাকে তো আনতে হবে। তাহলে তার যে অনেক নেতাকর্মী বাংলাদেশ থেকে, মানে আমরা দেখি ফেসবুকে বিভিন্ন সময় স্ট্যাটাস দেয় যে খুব শিগগিরই চলে আসবে। আওয়ামী লীগ একটা কাজ সাকসেসফুলি করেছে, তাদের মিডিয়া ব্যবস্থাপনা, এটা কিন্তু আওয়ামী লীগ খুব সাফল্যের সাথে করেছে। আপনি দেখবেন যে বাংলাদেশের এখন মতো কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের মতো এরকম প্রোপাগান্ডা, প্রচার, গুজব তারা কিন্তু এভাবে ছড়াতে পারছে না। তাদের পেজগুলো এবং তারা এই যে সিআরআই থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছিল। আপনার হয়তো সবাই শুধু সিআরআইর নাম জানে, সিআরআইয়ের মতো এরকম 20টা প্রতিষ্ঠান শেখ হাসিনা তৈরি করে রেখেছিল, যেটা পলক দেখাশোনা করতো, এবং পলককে ওই যোগ্যতাই কিন্তু পলককে আইসিটি প্রতিমন্ত্রী বানানো হয়েছিল। সো আওয়ামী লীগের এই যে বিভিন্ন অর্গানগুলো আছে, যারা এই যে গুজব ছড়ানোর কাজে ব্যস্ত, এটা আসলে তারা করতেই থাকবে। তো এটা করা মানে এই না যে তারা খুব শক্তিশালী কেউ বা এটার দ্বারা বিরাট কিছু প্রভাব বিস্তার করতে পারবে, তা না। এটা আমাদের কিছু উইকনেসের কারণে তা পারে। আমরা আমাদের দেশে, বাংলাদেশে আমাদের এনটিএমসি, আমাদের ডিজিএফআই, এনএসআই, আমাদের র্যাব, পুলিশ, ডিভি, আমাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে। এরা যদি খুব কেয়ারফুলি, একটু অ্যাগ্রেসিভলি এবং এক কথা বলা যায় প্রোঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স অ্যাক্টিভিটি যদি বাড়ায়, তাহলে এটাকে কন্ট্রোল করা খুবই সহজ। এখন ব্যাপার হচ্ছে কি যে স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে একটা কথা বললো যে আমরা এখন তাদের ঘুম হারাম করে দেবো, অ্যাকচুয়ালি স্বরাষ্ট্র উপদেষ্টা অর্ডার দিতে পারেন, ইমপ্লিমেন্টেশন তো ফিল্ডের লোকজন করবে। এখন ফিল্ডে যারা আছে তারা যদি প্রোঅ্যাক্টিভ ইন্টেলিজেন্স না করেন, অ্যাকচুয়ালি একটা স্বরাষ্ট্র উপদেষ্টা কিছুই করতে পারবেন না। হাসিনার বিচারের যে বিষয়টি আপনি বলছিলেন যে, হ্যাঁ, তার বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে
এই মুহূর্তে আমি মনে করি যে বিচার কার্য আনার জন্য তাকে চাইলেও আনতে পারবে না। তাও যদি ধরে নেই তাকে বাংলাদেশে, হ্যাঁ তাকে আনতে পারলেও বাংলাদেশে সেক্ষেত্রে শেখ হাসিনার পূর্বে আমি মনে করি তার দলের এখনও অনেক বড় বড় কুমির এই বাংলাদেশে আছে, যারা এখনও ভেগে যেতে পারেনি। একদম দৃষ্টান্তমূলক সাজা দিতে পারে অথবা কয়েকটাকে ফাঁসি দিতে পারে, তাহলে দেখবেন অটোমেটিক্যালি একটা ডিটারেন্স ক্রিয়েট হবে। তখন দেখবেন এমনিই থেমে যাবে। এবং শেখ হাসিনা তখন হয় এদেশে তার বিচার যদি আসে তাহলে বিচার করতে গেলে কেউ আওয়াজ তুলবে না। যেমন বাংলাদেশে আপনি চিন্তা করেন যখন পাকিস্তানে যখন আপনার সেই জিয়াউল হকের যখন করা হয় তখন তারা কি সেটা করছে না? বা ভুট্টোর যখন বাংলাদেশে যে মানে যখন ক্ষমতায় ছিল, বা আমি শুধু পাকিস্তান কেন, আপনার ওয়ার্ল্ডের অনেক কান্ট্রিতে আছে, আপনি যে রাষ্ট্রপ্রধানকে ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু কেউ কোনো টুটা শব্দ করেনি। কিন্তু সেটা কিভাবে সম্ভব হয়েছে? আগে আপনার সেই পরিবেশ তৈরি করতে হবে। আপনি শেখ হাসিনাকে আপনি যদি ফাঁসি দিতে চান, তার বিচার করতে চান, আপনি সেই পরিবেশের ধারে কাছেই যেতে পারেননি। আপনি এখন পর্যন্ত একটা চামচিকাকে বিচার করতে পারেননি, সেখানে শেখ হাসিনার মতো একটা মহিরুহকে আপনি বিচার করবেন এত সহজ? ইটস নট পসিবল। সেটা করার পূর্বে আগে এনভায়রনমেন্ট এস্টাবলিশ করতে হবে, সরকারকে বুঝাইতে হবে আই হ্যাভ দ্য ফুট হোল্ড, আই হ্যাভ দ্য স্ট্রং এখন পর্যন্ত আপনি স্ট্রং কন্ট্রোলেই দাঁড় করাতে পারেননি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আরও কঠোর হতে হবে, পুলিশের আইজিপিকে আরও কঠোর হতে হবে, র্যাবের প্রধানকে আরও কঠোর হতে হবে। এখন এরা যদি হিউম্যান রাইটসের ভয়ে কাজকর্মই না করেন, এরা আসলে হিউম্যান রাইটসের ডেফিনিশনই জানেন না। আমরা এখন ব্যাপার হয়ে গেছি কি যে আমরা কোনো গুলি করব না, আমরা কাউকে অ্যারেস্ট করব না। আরে ভাই, এটা তো হিউম্যান রাইটস না। আপনি 10 জন মানুষকে আপনি ওই যে রাস্তায় কুপিয়ে হত্যা করতে দিচ্ছেন, সেটা আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে না। আপনি একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে আনবেন, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়ে যাবে। তো এখন আমি কিছুদিন আগে র্যাবের সাথে কথা বলছিলাম, র্যাবের কোনো একজন কর্মকর্তা বলছিল যে আমরা মামলা ছাড়া কাউকে অ্যারেস্ট করব না। দিস ইজ অ্যাবসার্ড, দিস ক্যানট বি মানে ফলোড। এটা আপনি সবসময় এটা মানতে পারেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে। আপনি আইনের সেরকম ধারাও আছে, সে ধারা অনুযায়ী আপনি কিন্তু চাইলে একটা মানুষকে অ্যারেস্ট করতে পারেন, জিজ্ঞাসাবাদের জন্য আনতে পারেন তাকে। এখন আপনি অ্যারেস্ট না করেন, জিজ্ঞাসাবাদের জন্য যে কোনো সন্দেহভাজনকে র্যাব পুলিশ ডাকতে পারেন, তাও তারা করছেন না। আপনি যে কোনো একটা মানুষকে, হ্যাঁ আপনার সাথে আমরা কথা বলবো, আপনি আমাদের সন্দেহের তালিকায় আছেন, সো সেটা তো এরা করছে না তারা। সো এখানে এই জিনিসগুলো না করার কারণে অপরাধ বাড়ছে। আর তারা এখন এখানে ওই হিউম্যান রাইটসের নামে যে ফর্মুলা অ্যাপ্লাই করতেছে, অ্যাকচুয়ালি এটা করে অপরাধ বাংলাদেশে আরও বাড়বে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, বাংলাদেশের মতো কান্ট্রিতে, নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়া, এই ইন্ডিয়া টোটাল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এই এরিয়াতে আপনাকে ল এনফোর্সিং এজেন্সিকে অ্যাগ্রেসিভ হতেই হবে। কারণ কি, ব্রিটিশরা 190 বছর শাসন করে এটা তারা আমাদের রক্তমাংসে মিশিয়ে দিয়েছেন যে আমরা বাইরানো ছাড়া আমরা কথা শুনি না, আমরা অ্যাগ্রেসিভ, আমাদের কমান্ড কন্ট্রোল ছাড়া আমরা কোনো কিছু মানি না। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছে, আরও অনেক প্রশ্ন ছিল, একদম সবশেষ একটি প্রশ্ন আপনাকে করতে চাই। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে শুক্রবার দিন বিকেলে। আমরা দেখেছি যে অনেক সাবেক সেনা কর্মকর্তাও সেই দলে যোগ দিচ্ছেন এবং তাদের সাথে একটি প্রোগ্রামও হয়েছে, আলোচনা অনুষ্ঠানও হয়েছে। কিভাবে দেখছেন? আমি এটাকে একদমই পজিটিভলি দেখি। কারণ হচ্ছে এটা আমাদের জন্য অনেক বড় একটি, আমি মনে করি মানে কি বলা যায়, বাংলাদেশের অর্জন যে ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা একটি দল গঠন করেছে। আমি অবশ্যই তাদের জন্য শুভকামনা করি। তবে এখানে আমার একটি কথা, যে ছাত্ররা এই আন্দোলনের মাধ্যমে তারা এই একটি দল গঠন করতে যাচ্ছেন, সবসময় মনে রাখতে হবে যে আপনার অভিজ্ঞতা, একটা কথা আছে না যে পুরান চালে ভাতে বাড়ে, অভিজ্ঞতা আপনাকে মাথায় রাখতে হবে। তাদের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। তারা দলের নেতৃত্বে থাকুক, দায়িত্বে থাকুক, কিন্তু তাদের একটা অ্যাডভাইজরি বডি থাকা উচিত। যেমন এই যে আমেরিকা যেমন সিনেট যে ইয়েটা থাকে, যে তারা সিনেটার্সরা কি, সিনেটার্সরা তো আর আপনার মানে রাষ্ট্রপ্রধান হন না, বাট তারা কিন্তু রাষ্ট্রপ্রধানকে অ্যাডভাইস করেন। তো তাদের এই দলের একটা অ্যাডভাইজরি বডি থাকা উচিত, যেই বডিতে শুধু অভিজ্ঞরা থাকবে, যাদের 10, 20, 15 বছরের রাজনীতি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে। কিছু কিছু অবসরপ্রাপ্ত আপনার আমলা হতে পারে, অবসরপ্রাপ্ত রাজনীতিবিদ হতে পারে, অন্য দল থেকে অবসরে যাওয়া রাজনীতিবিদ হতে পারে, এইরকম কিছু ব্যক্তিকে তারা 5 জন 10 জন তাদের কিছু অ্যাডভাইজরি কাউন্সিল তৈরি করে এবং ওই অ্যাডভাইজিং বডি তারা এই নাহিদ হয়তো আহ্বায়ক হবেন, তার মতো এই নেতাদেরকে যদি একটু তাদের অভিজ্ঞতার আলোকে দিক নির্দেশনা দেন, এরা সত্যি সফল হবে। কারণ হাসনাত, সার্জিস, নাহিদ
তারা আসলেই ত্যাগ স্বীকার করেছেন এবং তাদের মধ্যে মেধা আছে এবং তাদের মধ্যে আরও একটা ছেলে আছে যে গাজী তানবীর সালাউদ্দিন। আমি তার সাথে অনেকবার কথা বলেছি। আই ফেল্ট দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড। সো এদেরকে যদি ঠিকমতো একটু নার্চার করা যায়, এদের দ্বারা চমৎকার একটি দল গঠন করা সম্ভব। আর বাংলাদেশে যদি আপনি সারা জীবন আওয়ামী লীগ বিএনপি এটা রেখে দেন, তাহলে কখনোই আমাদের পলিটিক্যাল রিফরমেশন আসবে না। এই সরকার আরও 10-20 বছর থাকলেও পলিটিক্যাল রিফরমেশন এস্টাবলিশ করতে পারবে না যতদিন পর্যন্ত সুস্থ ধারার কয়েকটি রাজনৈতিক দল তৈরি না হয়। এই ছাত্ররা যখন এই দলটা গঠন করবে এবং তারা যখন পিওর গণতান্ত্রিক আপনার ডেমোক্রেটিক আপনার পলিসি বা ডেমোক্রেটিক প্রসেসটাকে যখন তারা ফলো করবে, তখন তাদের জনপ্রিয়তা বাড়বে এবং তাদের ওই জনপ্রিয়তা দেখে তখন কিন্তু অন্য পার্টিগুলো, বিএনপির মতো দল, জামাতের মতো দল, তারাও মনে করবে হ্যাঁ আমাদের দলের মধ্যে এই ডেমোক্রেটিক ইয়াটা থাকতে হবে। কারণ ডেমোক্রেটিক প্রসেস যদি বা ভোটিং সিস্টেম যদি না থাকে, তাহলে আমরাও তাদের মতো জনপ্রিয়তা পাবো না। আপনি দেখবেন মানুষ কিন্তু মানুষকে দেখে কিন্তু নিজেকে পরিবর্তন করে। আপনি যখন বাংলাদেশে একটা হালাল সোপ আসলো, অ্যারোমেটিক বিউটি সোপ, তখন সেই অ্যারোমেটিক বিউটি সোপের পরে কিন্তু অন্যান্য সাবান কোম্পানিগুলোও সোপে লিখে দিল হালাল, 100% হালাল। কেন তারা এটা লেখা শুরু করলো? কারণ অ্যারোমেটিক মানুষের চোখ খুলে দিল যে সাবানের মধ্যেও হালাল হারাম আছে। এই যে চোখ খুলে দিল অ্যারোমেটিক, ঠিক তেমনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে তারা যখন একটা খুব সুন্দর দল গঠন করবে, এই দলটা যখন পিওর গণতান্ত্রিক প্রসেসটাকে ফলো করবে, তাদের মধ্যে যখন গণতন্ত্রের চর্চা থাকবে, দলের মধ্যে যখন সবার ভোটে নেতা নির্বাচিত হবে, তখন এটা দেখে তখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত তারাও ভাববে ওয়াই নট টু ফলো দেম। এটাই হবে আমাদের সাফল্য। সো এই দলটা একটা দৃষ্টান্তমূলক, একটা আইকনিক দল যেন হয়। একটা পলিটিক্যাল দল হলেই যে আপনাকে ক্ষমতায় আসতে হবে, আপনাকে রাষ্ট্রের সর্বোচ্চ পাওয়ার আপনার থাকতে হবে তা না। ইমরান খান হচ্ছে সবচেয়ে বড় দৃষ্টান্ত। ইমরান খান একটা দুইটা আসন পেয়ে যখন তিনি মন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি কিন্তু তা হননি। ইমরান খান কি করেছেন? কোয়ালিটি মেনটেন করেছেন, তাকে কম্প্রোমাইজ করতে হয়নি। সেই কোয়ালিটি মেনটেন করার কারণে ইমরান খান কিন্তু আজকে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বেশি জনপ্রিয় ব্যক্তি। তার ক্ষমতায় থাকার প্রয়োজন নাই, কিন্তু আজকে মানুষ তার জন্য যা করে দিচ্ছে, ইমরান খান ক্ষমতায় না থেকেও ইমরান খান ওই জায়গার মহারাজা, যেটা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও কিন্তু ইমরান খানের মতো এত বড় মহারাজা হতে পারেননি। সো আমি মনে করি এই নতুন যে দল গঠন করতে যাচ্ছে, তাদের মধ্যে সেই কোয়ালিটিটা যেন জার্মিনেট করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম গবেষক ও বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিমের সাথে, যে বিষয়গুলো নিয়ে মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন ছিল, তার অনেক কিছুরই উত্তর খোঁজার চেষ্টা করছিলাম তার কাছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম।